আমার শাশুড়ি হঠাৎ করে আমার হাতে 20 লক্ষ টাকা তুলে দিয়ে বললেন, কয়েকদিনের জন্য বিদেশ থেকে ঘুরে আসো মনটা সতেজ করতে। যেদিন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম সেদিনই চুপি চুপি বাড়ি ফিরে এলাম আর আবিষ্কার করলাম এক ভয়াবহ সত্য। আরিয়ানের সাথে আমার বিয়ে হয়েছে 5 বছর। আমাদের সংসার জীবন খুব একটা নিখুঁত ছিল না, তবে নিজেকে আমি ভাগ্যবতী ভাবতাম, বিশেষ করে আমার শাশুড়ির জন্য। আমার শাশুড়ি জাহানারা বেগম পরিবারের একজন শান্ত ও বিবেচক নারী হিসেবে পরিচিত ছিলেন। আমাদের সংসারে তিনি খুব একটা নাক গলাতেন না। কথা বলার সময় তার স্বর সব সময় থাকতো নরম, আর তার উপদেশের মধ্যে নিয়ন্ত্রণের চেয়ে মমতায় বেশি প্রকাশ পেত। পাড়া প্রতিবেশী এমনকি আত্মীয়রা আমাকে বলতো, তুই বড়ই ভাগ্যবতী, সবার কপালে এমন শাশুড়ি জুটে না। কিন্তু ইদানিং আমি শারীরিক ও মানসিকভাবে ভীষণ ক্লান্ত বোধ করছিলাম। অফিসের চাপে আমি বিধ্বস্ত, আর মনের ভেতরটা কেমন জানি শূন্য হয়ে আসছিল। আরিয়ান ইদানিং দিনরাত ব্যস্ত, অনেক দেরিতে বাড়ি ফিরে। আমার নীরবতাটুকু যেন সে খেয়াল করার সময় পায় না। একদিন বিকেলে জাহানারা বেগম আমাকে আমাদের ধানমন্ডির বাসায় ড্রয়িং রুমে ডাকলেন। আমাকে পাশে বসিয়ে টেবিলের উপর একটা মোটা খাম রাখলেন, তারপর আলতো করে সেটা আমার দিকে ঠেলে দিলেন। মা, তিনি খুব নিচু স্বরে বললেন, এই নে, এখানে 20 লক্ষ টাকা আছে। তুই কয়েক সপ্তাহের জন্য ইউরোপ থেকে ঘুরে আয়, একটু ঘুরে বেড়া, পান ভরে নিঃশ্বাস নে, মনটা শান্ত কর, তারপর ফিরে আসিস। আমি পাথর হয়ে গেলাম। বিগত 5 বছরে তিনি আমাকে একবারও এত টাকা কখনো দেননি। এমনকি একা একা কোথাও যাওয়ার কথা তো চিন্তাই করা যেত না। প্রথমে আমার বুকটা কৃতজ্ঞতায় ভরে উঠল। ভাবলাম তিনি সত্যি আমাকে কতটা ভালোবাসেন। কিন্তু পরক্ষণে একটা তীব্র সন্দেহ আমার মাথায় দানা বাঁধলো। আমাকে একা কেন পাঠাচ্ছেন ইউরোপে? ঠিক কি করলে আমাকে বাড়ি থেকে দূরে পাঠাতে চাইছেন? তা সত্ত্বেও আমি টাকাটা গ্রহণ করলাম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমি টিকিট কাটলাম। আরিয়ানকে যখন জানালাম, সে কোনো প্রশ্নই করলো না, শুধু স্বাভাবিকভাবে মাথা নেড়ে বলল, যাও, একটু বিশ্রাম হবে তোমার, এখানে মা সব সামলে নেবে। এই একটা বাক্য আমাকে সবচেয়ে বেশি অস্থির করে তুললো। যাওয়ার দিন মা নিজেই আমার সাথে এয়ারপোর্ট আসলেন, আমার মাথায় ওড়না ঠিক করে দিলেন, সময় মতো খাওয়ার কথা মনে করিয়ে দিলেন, বারবার আমাকে মা বলে ডাকলেন। বিদায় নেওয়ার আগে আমি তাকে জড়িয়ে ধরলাম। তিনি স্নিগ্ধ হাসলেন, কিন্তু তিনি যেই আড়ালে গেলেন, আমার মনের ভিতরটা একটা কথা প্রতিধ্বনিত হতে লাগলো, আমি কোথাও যাচ্ছি না। বিমানে ওঠার ভান করে আমি কিছুক্ষণ পর চুপি চুপি ফিরে এলাম। একটা ভাড়া করা গাড়ি নিয়ে আমাদের এলাকায় কয়েক গলি আগে নামলাম। বুকটা দরফর করছিল। যখন আমি বাড়ির দিকে হাঁটছিলাম, কিছু একটা যেন খুব বড় রকমের ভুল হচ্ছে, সেটা বুঝতে পারছিলাম। যখন বাড়ির গেটের সামনে পৌঁছালাম, ভয়ে আমার বুকটা কেঁপে উঠলো। প্রধান দরজাটা সামান্য ফাঁক হয়ে আছে, ভেতর থেকে উচ্চ স্বরে হাসির শব্দ আসছিল, অত্যন্ত পরিচিত কিন্তু এক অদ্ভুত নিশ্চিন্ত হাসি। আমি গেটের আড়ালে লুকোলাম ও খুব সাবধানে ভেতরে উকি দিলাম। ড্রয়িং রুমের ভেতরে যা দেখলাম তা দেখে আমার শরীরে রক্ত যেন হিম হয়ে গেল। আমার চোখের সামনেই ড্রয়িং রুমের রাজকীয় সোফায় আরিয়ান বসে আছে। তার ঠিক পাশেই বসে আছে মেরুন রঙের জমকালো লেহেঙ্গা পরা এক নারী। বয়সে সে আরিয়ানের চেয়ে অন্তত 4-5 বছরের বড় হবে। তার চেহারায় আভিজাত্য থাকলেও এক ধরনের অহংকার স্পষ্ট। আরিয়ান খুব যত্ন করে তার হাতে জুসের গ্লাসটা তুলে দিচ্ছে। সেই নারীর পাশে বসে আছেন একজন বয়স্ক ভদ্রলোক, পরনে দামি শার্ট আর চোখে মোটা ফ্রেমের চশমা। তাকে আমি চিনি। তিনি বাংলাদেশের অন্যতম বড় আবাসন শিল্প গ্রুপের কর্ণধার জনাব আসাদুল্লাহ। ড্রয়িং রুমের টেবিলে রাখা ফাইলপত্রের উপর বড় বড় অক্ষরে লেখা তাদের কোম্পানির নাম। আমার শাশুড়ি জাহানারা বেগম আসাদুল্লাহ সাহেবের দিকে ঝুঁকে গদগদ করে হাসছেন। ভাই সাহেব, আরিয়ান তো রাজিই ছিল না। আমি ওকে বুঝিয়েছি, ডিভোর্সি হলে কি হয়েছে, মেহেজাবিন মা তো পড়াশোনায় উচ্চশিক্ষিত, তার উপর আপনার মতো বাবার একমাত্র মেয়ে। আমার ছেলের ভাগ্য যে এমন একটা বড় কোম্পানির দায়িত্ব পেতে যাচ্ছে। আসাদুল্লাহ সাহেব গম্ভীর গলায় বললেন, দেখুন জাহানারা বেগম, আমার মেয়ে মেহেজাবিনের প্রথম বিয়েটা টেকে নিয়ে ওর জেদি স্বভাবের জন্য। ওকে সামলানোর মতো ধৈর্য আর যোগ্যতা আরিয়ানের আছে বলে আমি এই প্রস্তাবে রাজি হয়েছি। আরিয়ান আমাদের গ্রুপের ডিরেক্টর হিসেবে জয়েন করবে ঠিকই, কিন্তু শর্ত একটাই, আগের স্ত্রীর সাথে সব সম্পর্ক কালকের মধ্যে চুকিয়ে ফেলতে হবে। কোনো ঝামেলা আমি পছন্দ করি না। আরিয়ান মেহেজাবিনের হাত আলতো করে চেপে ধরে বলল, আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না। ওকে তো আমি 20 লক্ষ টাকা দিয়ে ইউরোপের টিকিট ধরিয়ে দিয়েছি। ও ভাবছে আমি ওর স্বাস্থ্যের কথা ভেবে স্যাক্রিফাইস করছি। ও ওখানে পৌঁছানোর আগেই ডিভোর্স পেপার ওর ইমেইলে চলে যাবে। টাকার লোভে সে তো আর ফেরত আসবে না, ওখানে থাকার চেষ্টা করবে। জাহানারা বেগম হেসে উঠলেন। আসলে টাকা দিয়ে মুখ বন্ধ করা যায় না এমন মানুষ দুনিয়ায় কমই আছে। 20 লক্ষ টাকা ওর মতো মধ্যবিত্ত মেয়ের কাছে অনেক। ওটা দিয়ে আমরা ওকে একরকম কিনেই বিদায় করেছি। কথাগুলো আমার কানে বিষের মতো বিচ্ছিল। মেহেজাবিন, যিনি একজন ডিভোর্সি এবং যার বিশাল সম্পত্তির উত্তরাধিকার আছে, তাকে পাওয়ার জন্য আরিয়ান আর তার মা আমাকে জ্যান্ত কবর দেওয়ার পরিকল্পনা করেছে। 5 বছরের সংসার, ভালোবাসা, বিশ্বাস সবকিছু তুচ্ছ হয়ে গেল আরিয়ানের কাছে ওই কোম্পানির ডিরেক্টর পদের মোহে।
আমি বুঝতে পারলাম শাশুড়ি ওই নরম সুর, মাথায় ওড়না ঠিক করে দেওয়া, আদুরে মা ডাক সবই ছিল একটা সুনিপুণ অভিনয়। আমাকে বাড়ি থেকে বের করার জন্য ওটা ছিল একটা সস্তা নাটক। মেহেজাবিন এবার একটু কর্কশ গলায় বলল, আরিয়ান, বাসাটা কিন্তু অনেক পুরনো, বিয়ের পরে আমি এখানে থাকবো না। বনানীর ওই পেন্ট হাউসটা আমার নামে আছে, আমরা ওখানে শিফট করব। আর তোমার ওই এক্স ওয়াইফ যেন কোনোদিন আমার সামনে না আসে। আরিয়ান এবার তড়িৎ উত্তর দিল, একদম না মেহেজাবিন, ও তো এখন অতীত। কাল থেকে আমরা নতুন জীবন শুরু করব তোমার সাথে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, মাথাটা বন বন করে ঘুরছিল। যে 20 লক্ষ টাকা আমার ব্যাগে আছে, ওটা আসলে আমাকে ভালোবাসার উপহার নয়, বরং আমার আত্মসম্মান কিনে নেওয়ার মূল্য। আমি ওখান থেকে সরে এলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার চোখের জল শুকিয়ে পাথরের মতো হয়ে গেল। তারা ভেবেছে আমি হেরে গেছি, তারা ভেবেছে টাকার লোভে আমি পরবাসে পড়ে থাকবো। কিন্তু জাহানারা বেগম আর আরিয়ান জানে না, এই 20 লক্ষ টাকা এখন তাদের পাপের সাম্রাজ্য ধ্বংস করার প্রথম হাতিয়ার হবে। আমি গেট দিয়ে বের হয়ে আসলাম, রিক্সায় উঠে ফোনটা হাতে নিলাম। আমার কল লিস্টে থাকা একজন সাংবাদিক বন্ধুর নাম খুঁজলাম। আজ রাত আমার জন্য দীর্ঘ হতে পারে, কিন্তু কালকে সূর্যোদয় আরিয়ান আর তার লুবি মায়ের জন্য অন্ধকার নিয়ে আসবে। রিক্সাটা যখন ধানমন্ডির লেকের ধার দিয়ে যাচ্ছিল, বাহিরে ঠান্ডা হাওয়ায় আমার ভেতরের দহন কমাতে পারছিল না। আমার ব্যাগের ভেতরে রাখা 20 লক্ষ টাকার বান্ডিলগুলো এখন আমার কাছে কাগজের টুকরো নয়, বরং আরিয়ান আর তার মায়ের দেওয়া চরম অপমানের দলিল। আমি ফোন বের করে সাংবাদিক বন্ধু তানিয়াকে কল দিলাম। তানিয়া ইউনিভার্সিটিতে জার্নালিজমে বেশ ভালো নাম করেছে। তানিয়া, আমি বিপদে পড়েছি, একটা বড় নিউজ আছে তোর জন্য, কিন্তু তার আগে আজ রাতটা আমার থাকার একটা নিরাপদ জায়গা চাই। তানিয়া আমার গলার স্বর শুনে বুঝতে পারলো কিছু একটা উলটপালট হয়েছে। ও আমাকে ওর বনানীর ফ্ল্যাটে আসতে বলল। তানিয়ার বাসায় পৌঁছে আমি ওকে সব খুলে বললাম। ড্রয়িং রুমে দাঁড়িয়ে করা ভিডিওটা দেখে তানিয়া কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর তীক্ষ্ণ গলায় বলল, এই আসাদুল্লাহ সাহেবের এসএস গ্রুপ নিয়ে এমনিতে অনেক গুঞ্জন আছে। মেহেজাবিনের আগের ডিভোর্সটাও ছিল যৌতুক আর ক্ষমতার দাপটে এক নোংরা গল্প, কিন্তু আরিয়ান যে এত নিচে নামতে পারে সেটা ভাবিনি। আমি সোফায় হেলান দিয়ে চোখ বুঝলাম। আরিয়ানের ওই শেষ কথাগুলো কানে বাজছে, ও তো এখন অতীত। তানিয়া, আমি শান্ত গলায় বললাম, ওরা ভেবেছে 20 লক্ষ টাকায় আমাকে বিদেশের মাটিতে নির্বাসন করবে। আমি এই টাকা ওদের মুখে ছুঁড়ে মারতে পারতাম, কিন্তু তাতে শুধু আমার জেদ মিটতো, ওদের শাস্তি হতো না। আমি চাই ওরা ওই কোম্পানি, ওই পেন্ট হাউস আর আভিজাত্যের স্বপ্ন দেখা অবস্থায় আছাড় খেয়ে পড়ুক। তানিয়া হাসলো, তুই ঠিকই ধরেছিস। আসাদুল্লাহ সাহেবের মতো মানুষরা পাবলিক ইমেজ নিয়ে খুব সচেতন। তার মেয়ে আবার এক বিবাহিত পুরুষের সংসার ভেঙে বিয়ে করছে। এটা জানাজানি হলে তোদের কোম্পানির শেয়ার ধস নামবে। আর আরিয়ান, তাকে তো আমরা জালিয়াতি আর প্রতারণার মামলায় ফাঁসাতে পারি। পরের দিন ভোরে আমি কাজে নেমে পড়লাম। প্রথম কাজ ছিল আরিয়ানের সে ডিভোর্স পেপার পাঠানো ঠেকানো নয়, বরং সেটা গ্রহণ করা, তবে আমার শর্তে। আমি জানতাম আরিয়ান ভাবছে আমি এখন দুবাই বা লন্ডনে ট্রানজিটে আছি। সকাল 10টার দিকে আরিয়ানের ফোন এলো। আমি খুব স্বাভাবিকভাবে রিসিভ করলাম। তুমি পৌঁছেছো? আরিয়ানের গলায় এক অদ্ভুত কৃত্রিম উদ্বেগ। আমি খুব শান্ত গলায় বললাম, না আরিয়ান, ফ্লাইটের যান্ত্রিক ত্রুটি ছিল, তাই এয়ারপোর্টের কাছে একটা হোটেলে আছি। কিন্তু এখানে থাকতে আমার ভালো লাগছে না, আমি ভাবছি ফিরে আসবো। ফোনের ওপাশে আরিয়ানের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। ও তুতলাতে শুরু করলো, না না, ফিরে আসবে কেন? শরীর খারাপ করবে, তুমি বরং অন্য ফ্লাইটে চলে যাও। মা তো কাল রাতে তোমার ঘর পরিষ্কার করে তালা দিয়ে দিয়েছে, এখন ফিরলে তোমারই কষ্ট হবে। ঘর পরিষ্কার করে তালা দেওয়া, তার মানে আমার সব স্মৃতি ওরা গতকালকে ডাস্টবিনে ফেলেছে। ঠিক আছে আরিয়ান, তুমি যখন বলছো তখন আমি রওনা দিচ্ছি। তবে আমার মেইলে একটা অদ্ভুত নোটিফিকেশন এসেছে কোন লয়ারের কাছ থেকে। তুমি কি কিছু জানো? আরিয়ান এবার ভয় পেয়ে গেল। আরে না, ওসব স্প্যাম হবে, তুমি ফোন রাখো, সাবধানে যাও। ফোনটা কেটে আমি তানিয়ার দিকে তাকালাম। তানিয়া তখন গোপন ক্যামেরায় ফুটেজ আর আসাদুল্লাহ সাহেবের কোম্পানির কিছু পুরনো নথিপত্র এক করছিল। শোন, তানিয়া বলল, আজ বিকেলে আসাদুল্লাহ সাহেব তাদের নতুন প্রজেক্টের একটা প্রেস কনফারেন্স ডেকেছে। মেহেজাবিন আর আরিয়ানও সেখানে থাকবে। আরিয়ানকে বড় ডিরেক্টর হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে। এটাই সেরা সময়। আমি আরিয়ানের সামনে দাঁড়ালাম, চোখের নিচে কাল শিটে মুছে গাঢ় করে কাজল পড়লাম। যে মেয়েটা গতকাল পর্যন্ত অসহায় ছিল, আজ তার জায়গায় এক জেদি নারী দাঁড়িয়ে আছে। আমি ব্যাগের টাকাগুলো নিয়ে তানিয়ার গাড়িতে উঠলাম। প্রেস কনফারেন্সের ভেন্যু ছিল সোনারগাঁও হোটেলে। বিকেলে 4টে। মঞ্চে আসাদুল্লাহ সাহেব মাইক্রোফোনটা হাতে দাঁড়িয়ে, পাশে বসা আরিয়ান আর মেহেজাবিন। দুজনের মুখে তৃপ্তির হাসি। জাহানারা বেগম পেছনের সারিতে বসে গর্বিত চোখে নিজের ছেলেকে দেখছেন। ঠিক যখন আসাদুল্লাহ সাহেব ঘোষণা করলেন, আজ থেকে আমার মেয়ে মেহেজাবিনের জীবন সঙ্গী আরিয়ান আমাদের গ্রুপের লিড ডিরেক্টর হিসেবে, আমি হলের মাঝখান দিয়ে ধীরে পায়ে হাঁটতে শুরু করলাম। আমার হাতে সেই 20 লক্ষ টাকার খাম। হলে সব ক্যামেরা মুহূর্তে মঞ্চ ছেড়ে আমার দিকে ঘুরে এলো। জাহানারা বেগম আমাকে দেখে সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়লেন।
তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আরিয়ান যেন ভূত দেখলো। আমি মঞ্চের সামনে গিয়ে মাইক্রোফোন ছাড়াই তীক্ষ্ণ গলায় বললাম, আরিয়ান, ইউরোপের ফ্লাইটের যান্ত্রিক ত্রুটি হয়নি, ত্রুটি ছিল তোমার চরিত্রে। তোমার মা আমাকে 20 লক্ষ টাকায় কিনতে চেয়েছিল, কিন্তু তিনি ভুলে গেছেন একজন মানুষের আত্মসম্মানের দাম তার কোম্পানির মূলধনের চেয়েও বেশি। পুরো হল জুড়ে পিনপতন নীরবতা। মেহেজাবিন তার বাবার হাত খামছে ধরল। আমি খামটা আরিয়ানের মুখের উপর ছুঁড়ে মারলাম। টাকাগুলো চারিদিকে ছড়িয়ে পড়ল। আপনারা কি এই প্রতারককে আপনাদের ডিরেক্টর বানাতে চাইছেন আসাদুল্লাহ সাহেব? জাহানারা বেগম এবার চিৎকার করে উঠল, গার্ডস, এই পাগল মেয়েটাকে বাহিরে বের করো। আমি হাসলাম, পাগল? শাশুড়ি আম্মা, আপনি কি চান তানিয়া রহমান ওই ভিডিওটা প্লে করুক যেখানে আপনি আসাদুল্লাহ সাহেবের কাছে আমাকে 20 লক্ষ টাকা বিক্রি করার ডিল করেছিলেন? হলের বড় স্ক্রিনটা হঠাৎ জ্বলে উঠল। তানিয়া ইশারা করতে সেই ড্রয়িং রুমের নোংরা সত্যটা বেশি উঠল সবার চোখের সামনে। আরিয়ানের হাসি, জাহানারা বেগমের চূড়তা সবই এখন লাইভ দেখছে হাজার হাজার মানুষ। আরিয়ান মঞ্চের উপর দাঁড়িয়ে কাঁপতে শুরু করলো। মেহেজাবিন তখন রাগে নিজের বাবার দিকে তাকিয়ে চিৎকার করে বলছে, বাবা এসব কি হচ্ছে? ও তো বলছিল ওর বউ ওকে ছেড়ে চলে গেছে। খেলা তো কেবল শুরু। আসাদুল্লাহ সাহেবের ইমেজের বেলুনটা ফুটো হতে আর কয়েক মুহূর্ত বাকি। পর্দার উপর তখন জাহানারা বেগমের সেই অট্ট হাসি আর আসাদুল্লাহ সাহেবের সাথে করা রফা স্পষ্ট দেখা যাচ্ছে। হলের ভিতরে উপস্থিত ডর্জন খানেক সংবাদ মাধ্যমের ক্যামেরা তখন সেই স্ক্রিন আর আরিয়ান ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের ছবি তুলতে ব্যস্ত। আসাদুল্লাহ সাহেব রাগে আর অপমানে নীল হয়ে মেহেজাবিনের হাত ছেড়ে দিলেন। তিনি বুঝতে পারছিলেন এই ফুটেজ লাইভ বা নিউজ যাওয়া মানে তার দীর্ঘদিনের তৈরি এএস গ্রুপের শেয়ার বাজারে ধস নামা। সব বন্ধ করো, আসাদুল্লাহ সাহেব চিৎকার করে উঠলেন। কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। তানিয়া তার ল্যাপটপ নিয়ে অডিটোরিয়ামের টেকনিক্যাল কন্ট্রোল রুম থেকে বিজয়ের হাসি হাসছে। মেহেজাবিন আরিয়ানের দিকে ঘুরে দাঁড়ালো। তার গলার স্বর এখন ড্রয়িং রুমের সেই নরম স্বর নয়, বরং অত্যন্ত কর্কশ। আরিয়ান, তুমি বলেছিলে তোমার স্ত্রী টাকার পাগল ছিল, সে তোমাকে ডিভোর্স দিয়ে টাকার বিনিময়ে দেশের বাইরে চলে গেছে। তুমি কি আমাকে আর আমার বাবাকে ব্যবহার করে এই কোম্পানির চেয়ারে বসতে চেয়েছিলে? আরিয়ান ঘামছিল। সে তুতলাতে তুতলাতে বলল, মেহেজাবিন শোনো, ও যা বলছে সব মিথ্যা। এই ভিডিও এডিট করা। ও আমাকে ব্ল্যাকমেল করছে। আমি এগিয়ে গিয়ে মঞ্চের উপর উঠলাম। আরিয়ানের চোখের দিকে তাকিয়ে ধীরস্থির ভাবে বললাম, ব্ল্যাকমেল আমি করছি না আরিয়ান, ব্ল্যাকমেল তো তুমি করছো আমার 5 বছরের বিশ্বাসকে। এই যে ছড়িয়ে থাকা টাকাগুলো দেখছো, এগুলো তোমার মায়ের দেওয়া সেই 20 লক্ষ টাকা, যা দিয়ে তিনি ভেবেছিল আমার মুখ বন্ধ করবেন। জাহানারা বেগম তখন ভিড় ঠেলে সামনে আসার চেষ্টা করছিল। তার সেই শান্ত রূপটা এখন উদাও। এখানে এক রুদ্রমূর্তি। তিনি আমার দিকে আঙ্গুল উঁচিয়ে বললেন, তুই এই বাড়ির শান্তি নষ্ট করছিস। তুই জানিস না আরিয়ান তোকে ডিভোর্স দিয়েছে। আমি শান্ত গলায় মেহেজাবিনের বাবার দিকে তাকালাম। আসাদুল্লাহ সাহেব, আপনি একজন জানু ব্যবসায়ী। আপনি কি সত্যি এমন একজনের হাতে আপনার ব্যবসায়িক চাবি কেটে দিবেন যে নিজের 5 বছরের স্ত্রীকে টাকার বিনিময়ে গুম করে দেওয়ার পরিকল্পনা করে? আর আরিয়ান, তুমি ডিভোর্সের কথা বলছো তো? আমার সই ছাড়া ডিভোর্স হয় না। আর এই ভিডিওর পর কোনো আদালত তোমাকে মুক্তি দেবে না, বরং জালিয়াতির মামলায় জেলেই থাকতে হবে। আসাদুল্লাহ সাহেবের পরিস্থিতি বুঝে মেহেজাবিনকে টেনে ধরলেন। মেহেজাবিন, চলো এখান থেকে, আমাদের নাম খারাপ হচ্ছে। আর জাহানারা বেগম, আপনাদের সাথে আমাদের সব সম্পর্ক এখানেই শেষ। এই ধোঁকাবাজের সাথে আমার মেয়ের বিয়ে তো দূরের কথা, কোনোদিন যদি আমাদের অফিসের ধারে কাছে দেখি তবে পুলিশে দেব। আঙ্কেল প্লিজ শুনুন। আরিয়ান আসাদুল্লাহ সাহেবের পা ধরার চেষ্টা করলো, কিন্তু মেহেজাবিন নিজেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ধিক্কার জানাই তোমাকে আরিয়ান, আমার টাকার লোভ তোমার থাকলেও আমার আত্মসম্মান তোমার চেয়ে অনেক বেশি। আসাদুল্লাহ সাহেব আর মেহেজাবিন তাদের সিকিউরিটি নিয়ে হল থেকে বেরিয়ে গেলেন। প্রেস কনফারেন্স এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। সাংবাদিকরা আরিয়ানকে ঘিরে ধরেছে। আরিয়ান সাহেব, আপনার স্ত্রীর প্রতি এই আচরণের কারণ কি? জাহানারা বেগম, আপনি কি সত্যি নিজের ছেলের দ্বিতীয় বিয়ের জন্য আপনার পুত্রবধূকে 20 লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন? জাহানারা বেগম কোন মতে শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হল থেকে পালানোর চেষ্টা করছিল। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। শাশুড়ি আম্মা, আপনি বলেছিলেন না সবাই ভাগ্যবতী হয় না তোমার মতো শাশুড়ি পেয়ে? আজ আমি বুঝতে পারছি আমার ভাগ্য আসলে ভালো ছিল যে সময় মতো আপনার আসল রূপটা দেখতে পেয়েছি। জাহানারা বেগম গলার স্বর নামিয়ে বললেন, তোর খুব জেদ না? দেখি এই টাকা দিয়ে তুই কয়দিন চলিস? আমার ছেলের ক্যারিয়ার নষ্ট করলি, তোকে আমি পথে বসাবো। আমি মুস্কি হাসলাম। পথ কার হবে সেটা সময়ের উপর ছেড়ে দিন। আপাতত আরিয়ানকে সামলান, কারণ পুলিশের গাড়ি হোটেলের নিচেই দাঁড়িয়ে আছে। তানিয়া অলরেডি জালিয়াতি আর নারী নির্যাতনের মামলার ফাইল করে দিয়েছে। আরিয়ানকে যখন হোটেলের গার্ডরা ধরে সরিয়ে নিচ্ছিল, সে তখন করুণ চোখে আমার দিকে তাকালো। সেই চোখে ভালোবাসা ছিল না, ছিল একরকম পরাজয়ের ভয়। আমি সোনারগাঁও হোটেলের বড় হলরুম থেকে বেরিয়ে আসলাম। তানিয়া আমার কাঁধে হাত রাখলো। এখন কোথায় যাবি? আমি আকাশের দিকে তাকালাম। আজ আকাশে কোনো মেঘ নেই। ধানমন্ডির ওই বাসায় আর নয়। তানিয়া, 20 লক্ষ টাকা তো ওখানেই পড়ে আছে।
আমার দরকার আমার আত্মসম্মান, যা আমি আজ ফেরত পেয়েছি। এবার একটা নতুন শুরুর পালা। কিন্তু আমি জানতাম না জাহানারা বেগম এত সহজে দমে যাওয়ার পাত্রী নন। তিনি তখন ফোনের ওপাশে অন্য কারোর সাথে কথা বলছিলেন, এমন কারোর সাথে যে আমার জন্য আরো বড় কোনো বিপদ নিয়ে আসছে। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই গল্পের বাকি অংশ শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।